আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। একটি ক্লাসের আয়োজন হয়েছে, যে ক্লাসটি হচ্ছে বিগত সালে বিসিএসসি নিবন্ধনে প্রাইমারিতে বিভিন্ন পরীক্ষাতে এসেছে সে প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান। আজকের এই ক্লাস থেকে আপনি একটা ধারণা পাবেন যে বিগত সালে প্রশ্নগুলো কিভাবে হতো, আপনাকে কিভাবে পড়া উচিত, কিভাবে আপনাকে প্রশ্ন বাদ দেওয়া শিখতে হবে এবং কোনগুলো আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই বিষয়গুলো আমি আজকে আমার ক্লাসের মধ্যে ডিটেলস আলোচনা করব। আমার এই ক্লাসটি যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে ক্লাসটি এসে একটা শেয়ার দিয়ে নেন। শেয়ার দিয়ে কমেন্টে ডান লিখে দিবেন যে শেয়ার ডান, তাহলে আমি আমার এই ক্লাসটি শুরু করতে পারবো আর কি। আপনারা দ্রুত কে কোথা থেকে দেখছেন জানিয়ে দেন, আর হচ্ছে শেয়ার ডান লিখবেন, শেয়ার করি কে কোথা থেকে দেখছেন। একটি ক্লাসের আয়োজন। আচ্ছা, আমার ক্লাসটি মূলত হচ্ছে সাধারণ জ্ঞানের উপরে। তো সাধারণ জ্ঞানের এই ক্লাসটি অল্প সময় হলেও আমি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পড়াবো। আমি জাস্ট 1 মিনিট সময় নিব, ক্লাসটি শেয়ার করেন। আর আমাদের কিছু বন্ধু ভাই বোন আছেন যারা এই ফ্রি ক্লাসের অপেক্ষায় থাকেন, তাদের জন্য প্লিজ, তাদের জন্য হলেও একটা শেয়ার করে দেন। আর কে কোথা থেকে দেখছেন এটা একটু জানিয়ে দেন। আচ্ছা, আমাদের সাথে জয়েন করেছেন আশফিকা কবির, তারপরে আফরুজা আইরিন, তারপর রোকিয়া করিম জয়েন করেছেন আমাদের সাথে। তারপর ঈশ্বরদী থেকে জয়েন করেছেন আমাদের আপুরা ভাইয়ারা। তারপরে জয়েন করেছেন সাবরিনা ইয়াসমিন রুনা, ওয়ালাইকুম আসসালাম। তারপরে কে জয়েন করেছেন, দ্রুত দ্রুত জয়েন করে ফেলেন, তাহলে ক্লাসটি শুরু করে দিচ্ছি। সময় কম, অল্প সময়ের মধ্যে আমরা বিগত সালের প্রশ্নগুলো আমরা একটু দেখে নেই। আর এই প্রশ্নগুলো কিন্তু গবেষণা করে সাজানো। আর ফ্রি ক্লাস মানে ফ্রি না, মনে রাখবেন প্রত্যেকটা ক্লাসের একটা রেয়াবিলিটি থাকে। সুতরাং এই প্রত্যেকটা ক্লাসের আপনার কিছু দায়িত্ব থাকে, আমারও কিছু দায়িত্ব থাকে। আপনার দায়িত্ব হচ্ছে ক্লাসে এসে শেয়ার করে দেয়া, আর আমার যেটা কাজ সেটা হচ্ছে ক্লাসটি পরিচালনা করা। আচ্ছা, দীপঙ্কর পোদ্দার গোপালগঞ্জ থেকে, বাইজিদ হাসান কেরানীগঞ্জ থেকে, তারপরে এখানে জয়েন করেছেন আমাদের নাজমা শামীম জয়েন করেছেন, তনিমা আক্তার জয়েন হয়েছে, সালেহা শেখ জয়েন করেছেন, থ্যাংক ইউ। তারপরে আর কারা কারা জয়েন করেছেন একটু দেখে নেই এক নজর। তারপর ওকে শেয়ারডা লিখেছেন, শেয়ারডা লিখতে হবে, দ্রুত শেয়ার করতে হবে, দ্রুত জয়েন করে ফেলেন। আমি বিগত সালের প্রশ্নগুলো এক নজর আপনাদেরকে দেখিয়ে দিব আর কি, কিভাবে প্রশ্নগুলো হয়। 19তম নিবন্ধন যদি আপনার টার্গেট থাকে, মনে রাখবেন এই যে 19তম নিবন্ধন, এটা যদি আপনার টার্গেট থাকে, অথবা প্রধান শিক্ষক যদি আপনি হতে চান আপনার পরীক্ষার সামনে, অথবা 10 থেকে 20তম গ্রেড, অথবা 50তম বিসিএস আপনার সামনে, সুতরাং আপনাকে যদি ভালো করতে হয় তাহলে কোন বিষয়গুলো প্রতি গুরুত্ব দিবেন সেই বিষয়গুলো আমি এখন আমার এই ক্লাসের মধ্যে দেখিয়ে দিব। তো মূলত হচ্ছে প্রশ্ন সমাধানের গবেষণামূলক যে ক্লাস, এটা মূলত হলো জিকে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানের ফ্রি ক্লাস। সোহেল আহমেদ আপনাদের সাথে আছি। আমার এই ক্লাস থেকে 2 থেকে 3 মার্ক ইনশাল্লাহ কমন থাকবে যদি আপনি শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি দেখে থাকেন। আমি শুরু করে দিচ্ছি আমার এই ক্লাসটি। 1 নম্বরে বিগত সালে এসেছে 17তম নিবন্ধনের প্রশ্ন, কিয়েভ কোন দেশের রাজধানী? আচ্ছা, এটা কি রোমানিয়ার রাজধানী, নাকি পোল্যান্ডের রাজধানী, ইউক্রেনের রাজধানী, নাকি স্পেনের রাজধানী? তাহলে কিয়েভ কোন দেশের রাজধানী? রোমানিয়া? না, রোমানিয়ার রাজধানী হচ্ছে বুখারেস্ট। তাহলে কি পোল্যান্ড? না, পোল্যান্ডের রাজধানী নয়। তাইলে ইউক্রেনের ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। ইয়েস, ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ, কারণ স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ। তার মানে হলো এই কিয়েভ হলো ইউক্রেনের রাজধানী। কিন্তু আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এই কিয়েভ কেন আসলো? কারণ আপনারা জানেন 2019 থেকে বর্তমান পর্যন্ত যুদ্ধ চলমান।
ঠিক আছে, যুদ্ধ চলমান রয়েছে রাশিয়ার সাথে এই ইউক্রেনের। যেহেতু এই দেশটি আলোচিত, তাই আলোচিত রাষ্ট্র থেকে আপনার রাজধানী অথবা মুদ্রার নাম আসবে। তাহলে আলোচিত রাষ্ট্র থেকে আপনার রাজধানী মুদ্রার নাম যেহেতু আসে, আর কি কি আলোচিত রাষ্ট্র আছে, যেমন বর্তমানে ইরান হচ্ছে সবচেয়ে আলোচিত রাষ্ট্র, বর্তমানে ইসরায়েল হলো আলোচিত রাষ্ট্র, তারপরে ভ্যাটিকান সিটি সব সময়ের জন্য আলোচিত রাষ্ট্র, তারপরে কসোভো, এগুলো হচ্ছে আলোচিত থাকে সব সময়ের মধ্যে। ঠিক আছে, তারপরে হচ্ছে চীন, জাপান, হ্যাঁ, নেপাল, ভুটান, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো। তো এগুলো যেহেতু সব সময়ের জন্য আলোচিত থাকে, তাই এখান থেকে আপনি কি কি পড়বেন? এখান থেকে পড়তে হবে আপনাকে দেশ, তারপরে হলো রাজধানী, তারপর হলো মুদ্রা ও ভাষা। ঠিক আছে, ভাষা অথবা সংস্কৃতি। তো এই যে দেশ অথবা রাজধানী অথবা মুদ্রা অথবা ভাষা, এখান থেকে একটা প্রশ্ন আসেই, পরীক্ষা প্রশ্ন আসবেই। যেমন আপনারাই বলেন, ইরানের রাজধানী কি? বলেন তো, ইরানের রাজধানী কি? তেহরান। এই ইরানের সাথে বর্তমানে সবচেয়ে উত্তেজনা চলছে কার সাথে? বর্তমানে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের সাথে। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে যুক্তরাষ্ট্রের রাজধানী কোনটি, তাহলে যুক্তরাষ্ট্রের যে রাজধানী সেটা হচ্ছে ওয়াশিংটন, তাই না? তাহলে ওয়াশিংটন। এখন ওয়াশিংটন ডিসিতে হলো যুক্তরাষ্ট্রের রাজধানী। এখন ইরান ও যুক্তরাষ্ট্র, আরেকটা রাষ্ট্র আছে ইরানের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, সে রাষ্ট্রটার নাম হচ্ছে ইসরায়েল। এখন ইসরায়েলের রাজধানী কোনটি? এটাও তো পরীক্ষাতে আসতে পারে। তাহলে ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম। ঠিক আছে, এই যে জেরুজালেম, এটা হচ্ছে ইসরায়েলের রাজধানী। তারপর হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি দেশের নাম অনুযায়ী তার রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি। ঠিক আছে, তার মানে হচ্ছে নাম অনুযায়ী। তাইলে এই যে নাম অনুযায়ী এই দেশটির রাজধানী হলো ভ্যাটিকান সিটি। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে কোন দেশের নাম অনুযায়ী তার রাজধানী, সেটা হবে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটির নাম অনুযায়ী হলো তার রাজধানী। তারপর হলো কসোভো। কসোভোর রাজধানী কি? প্রিস্টিনা, তাই না? প্রিস্টিনা, এটা হলো কসোভোর রাজধানী। চীন, এটা রাজধানী কি? এটা রাজধানী হলো বেইজিং। তারপর হচ্ছে নেপাল, রাজধানী হচ্ছে ভুটান। হ্যাঁ, সরি, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। কাঠমান্ডু। তারপরে এখানে আছে ভুটান, ভুটানের রাজধানী হলো থিম্পু। তা আমি জাস্ট এখানে কয়েকটা লিখে দিলাম, এগুলো হচ্ছে আলোচিত। তো পরীক্ষাতে যদি আসে, আলোচিত রাষ্ট্রগুলো থেকেই আপনার পরীক্ষাতে প্রশ্ন আসবে রাজধানী অথবা মুদ্রার নাম। রাজধানী অথবা মুদ্রার নামগুলো আলোচিত রাষ্ট্র থেকেই আপনার পরীক্ষা প্রশ্নটা আসবে। তেমনি ভাবে এই যে 17 যে নিবন্ধন পরীক্ষাটা হয়েছে কত সালে? 19 সালে, সরি 2000 কত সালে হয়েছে? 17তম 21 সালে, তাই না? 21 সালে যেই 17তম নিবন্ধনটা হয়েছে, তখন কিন্তু যুদ্ধ চলমান ছিল। ঠিক আছে, আচ্ছা আমি 19 লিখলাম কেন? 21 থেকে যুদ্ধ চলমান। 21 সাল থেকে ইউক্রেন এবং কিয়েভের মধ্যে যুদ্ধ চলমান, যার কারণে দেখা যাচ্ছে যে এই যুদ্ধ চলমান হওয়ার কারণে আপনার এই ইউক্রেন থেকে প্রশ্ন আসছে, রাশিয়া থেকে বহু প্রশ্ন আসছে বিভিন্ন পরীক্ষাতে। তা আপনাকে গুরুত্বগুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনার পড়াটা কমে যায়। আপনি অযাচিত বিষয় যেগুলো আপনার লাগবে না, এগুলা পড়ে সময় নষ্ট করতে যাবেন না। এই হচ্ছে বিষয়। এবার আমরা আরেকটা প্রশ্ন দেখব। আরেকটা প্রশ্ন দেখি আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কোন ধরনের প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসে। 2 নম্বর প্রশ্ন এখানে বলা আছে, দেখেন, অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? আচ্ছা, জাতিসংঘ, যেটাকে সংক্ষেপে বলা হয় ইউএন, আর ফুল মিনিং হলো ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশন নয়, এটা হবে নেশনস। ইউনাইটেড নেশনস, যার বাংলা অর্থ হলো জাতিসংঘ। এই জাতিসংঘের যিনি প্রধান, তাকেই বলা হয় মূলত মহাসচিব। তাহলে জাতিসংঘের প্রধানকে কি বলা হয়? মহাসচিব। তো অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব, এটা একটু আপনারা কমেন্টে জানান।
আমাদের অনেকেই দেখছি অ্যান্সার করার চেষ্টা করেন। জাকিয়া সুলতানা, একজন বলছেন অষ্টম, কেউ বলছেন নবম, কেউ আবার দশম বলতেছেন, একাদশ বলতেছেন, বলতে থাকেন, একটা তো হবে তাই না? তারপর আনিশা খাতুন অ্যান্সার করেছেন, জান্নাতুল খান, মাহির অ্যান্সার করেছেন, লাবলু খান, নীল অনুভূতি অ্যান্সার করেছেন, তারপর হচ্ছে শামীম, শামীমা আক্তার অ্যান্সার করেছেন, তারপরে আমেনা বেগম অ্যান্সার করেছেন, সালেহ শেখ অ্যান্সার করেছেন, শামীম রেজা, আচ্ছা শামীম রেজাও অ্যান্সার করেছেন। তারপরে এখানে কে কে অ্যান্সার করেছেন? আহ তারপর আশফিকা, আশফিকা রাহা বুইয়া অ্যান্সার করেছেন। তারপর আমাদের অ্যান্সার এসেছে অনেক জায়গা থেকে, অনেক ভাই বোন অ্যান্সার করার চেষ্টা করেছেন। যারা যারা পড়াশোনা করেন তারা মূলত হচ্ছে অ্যান্সার করতে পারে। তাহলে অ্যান্তোনিও গুতেরেস উনি কততম? এটা আসলে দিবালোকের ন্যায় সত্য, তিনি হচ্ছে নবম মহাসচিব, নবম মহাসচিব। আর জাতিসংঘের যিনি প্রথম প্রথম মহাসচিব উনি কে? তাহলে প্রথম যিনি মহাসচিব তার নাম ছিল ট্রিগ ভেলি, এটা পেট না, হ্যাঁ, ট্রিগ ভেলি, নরওয়ের। উনি হচ্ছেন জাতিসংঘের প্রথম মহাসচিব এবং একমাত্র পদত্যাগকারী, একমাত্র পদত্যাগকারী। জাতিসংঘের 9 জন মহাসচিবের মধ্যে কে পদত্যাগ করেছিলেন? এই ট্রিগ ভেলি। আরেকজন আছে দ্বিতীয় মহাসচিব, দ্বিতীয় যিনি, তার নাম হলো দেগ হেমারশোল্ড। এই সেই দেগ হেমারশোল্ড যিনি 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন। যে বৎসর মারা গিয়েছেন ওই বৎসর তাকে শান্তিতে নোবেল পুরস্কার দিয়েছে। বুঝতে পেরেছেন, নোবেল পুরস্কার এভাবে পেতে হয়। তাইলে প্রথম নোবেল বিজেতা, তাহলে প্রথম নোবেল বিজেতা, তাহলে প্রথম নোবেল বিজেতা কে? তিনি হচ্ছেন এ ডেগ হেমারশোল্ড। ইনি জাম্বিয়া থেকে গাম্বিয়াতে ফেরার পথে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, তাই ওনাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেয়া হয়েছে। ইভেন জাতিসংঘে একটা মাত্র লাইব্রেরি আছে, একটা মাত্র লাইব্রেরি, আর ওই লাইব্রেরির নাম হয়েছে এ ডেগ হেমারশোল্ডের নামে। উনি হলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব। তারপরে জাতিসংঘের প্রথম মুসলিম দেশ থেকে মহাসচিব নির্বাচিত হয়েছিল কে? বুট্রুস গালি, মিশরের। এই সেই বুট্রুস গালি, এই সেই বুট্রুস গালি, উনি হচ্ছেন মিশর থেকে, অর্থাৎ আফ্রিকা থেকে প্রথম। এই সেই বুট্রুস গালি, বুট্রুস গালি বলা হয় ওনাকে, বুট্রুস গালি, আমি বুট্রুস লিখে ফেলছি। এটা হচ্ছে এই যে বুট্রুস গালি, উনি হচ্ছেন একমাত্র মুসলিম দেশ থেকে নির্বাচিত প্রথম মহাসচিব। আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ চলছিল, এই মুক্তিযুদ্ধ চলাকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিল? ঠিক আছে, জাতিসংঘের মহাসচিব যিনি ছিলেন তিনি হচ্ছেন মিয়ানমারের উথান্ড। এই সেই উথান্ড, উনি হচ্ছেন মিয়ানমারের নাগরিক, মিয়ানমারের নাগরিক। এইভাবে দেখা যাচ্ছে যে প্রতি 5 বছর অন্তর অন্তর এই মহাসচিব নির্বাচিত হয়। বলেন তো বাংলাদেশ থেকে এই বছর কতজন, বাংলাদেশ থেকে এ পর্যন্ত কতজন ব্যক্তি জাতিসংঘের মহাসচিব হয়েছেন? দেখি কমেন্টে জানান তো। বাংলাদেশ থেকে এবছর জাতিসংঘের এ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব হয়েছে কতজন? জি, ক্লাসের মধ্যে রিয়াকশন ইউজ করতে হবে, হ্যাঁ? নাইলে নোটিফিকেশন পাবেন না। এই ফ্রি ক্লাসগুলো আপনাদের মানে হারিয়ে যাবে, এগুলা পাবেন না আপনারা। বাংলাদেশ থেকে এ পর্যন্ত জাতিসংঘের কতজন ব্যক্তি মহাসচিব নির্বাচিত হয়েছেন? দেগ হেমারশোল্ড বলেছেন। আচ্ছা, উথান্ড, হ্যাঁ উথান্ড, ঠিক আছে। উথান্ড হচ্ছে মিয়ানমার থেকে, উনি হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব ছিলেন। কেউ না। হুমায়রা পাখি উনি বলেছেন কেউ না। তার মানে বাংলাদেশ থেকে এই পর্যন্ত জাতিসংঘের একজন ব্যক্তিও মহাসচিব হতে পারেনি। আমরা সবাই বীরের জাতি, পেলে হাতি মারি লাথি, যদি তা হয় মরা। ঠিক আছে, এরকম বীর হলাম আমরা, কিন্তু জাতিসংঘে গিয়ে আমাদের কি নাই? সে অবস্থান নাই।
জাতিসংঘে আমাদের অবস্থান নাই। তাহলে জাতিসংঘে এই পর্যন্ত বাংলাদেশ থেকে একজন বলছে 2 জন মেবি, একজনও না ভাইয়া, একজনও হয় নাই। ঠিক আছে, জাতিসংঘের মহাসচিব পরবর্তী কে হতে পারে? কি মনে হয় আপনাদের? দেখি কে হতে পারে জাতিসংঘের পরবর্তী মহাসচিব? কেউ কি জানেন? গেস করেন তো, আপনারা তো অনেক কিছুই গেস করতে পারেন। দেখি কে বলতে পারবেন জাতিসংঘের আহ বাংলাদেশ থেকে কে মহাসচিব হতে পারে? হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিল উত্থান। 11 জন মহাসচিব নির্বাচিত হয় বাংলাদেশ থেকে। এ পর্যন্ত 1111 জন। আন্দাজে মারতেছেন না সাইফুল ইসলাম? মজা করে। একজনও না, একজনও না। আসেন আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা একটু দেখে নেই। এখানে বলেছে গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? 17তম নিবন্ধনের প্রশ্ন। গোবি মরুভূমিটি কোন মহাদেশে? ইউনুস ইউনুস। আমি তো ভাবছিলাম যে আপনার সোহেল ভাইয়ার নাম লিখে ফেলবেন, যে সোহেল ভাইয়া হবে জাতিসংঘের পরবর্তী মহাসচিব। তো দেখেন, গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে, দক্ষিণ আমেরিকাতে, নাকি এশিয়াতে, নাকি ইউরোপে? গোবি মরুভূমি এটা হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি। তার মানে এটা উত্তর হবে এশিয়া। আর যদি বলা হতো যে এটার উপাধিটা কি, এটা হচ্ছে এশিয়ার দীর্ঘতম মরুভূমি। তাহলে এশিয়ার দীর্ঘতম মরুভূমি যেটি, এটাই হচ্ছে গোবি মরুভূমি। সতর্ক থাকতে হবে আমাদের, যদি বলা হয় পৃথিবীর, নট এশিয়ার, পৃথিবীর দীর্ঘতম মরুভূমি, যদি বলা হয় পৃথিবীর দীর্ঘতম মরুভূমি কোনটি, তখন সেটা হবে সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মরুভূমি। এই যে মরুভূমিটা, এটা হচ্ছে উত্তর আফ্রিকায় অবস্থিত। উত্তর আফ্রিকায় এই সাহারা মরুভূমির অবস্থান। এই মরুভূমিকেই বলা হয় আফ্রিকার দুঃখ। তাহলে আপনাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে আফ্রিকার দুঃখ বলা হয় কাকে, সেটা হবে সাহারা মরুভূমিকে। হ্যাঁ, সাহারা মরুভূমিকে বলা হয় আফ্রিকার দুঃখ। হ্যাঁ স্যার, হয় নাই, হবে হবে। ঠিক আছে, হয় নাই বলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, চেষ্টা করে যান। তাহলে বলেন আফ্রিকার দুঃখ হিসেবে পরিচিত কোনটি? সেটা হচ্ছে এই সাহারা মরুভূমি। এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে দীর্ঘতম মরুভূমি। কিন্তু পৃথিবী না বলে যদি বলতো এশিয়ার দীর্ঘতম কোনটি, তখন সেটা হবে গোবি মরুভূমি। এশিয়ার দীর্ঘতম যেটা, সেটা হলো গোবি মরুভূমি। আর যখন পৃথিবীর দীর্ঘতম বলা হবে, পৃথিবীর দীর্ঘতম যখন বলা হবে, তখন সেটা হবে সাহারা মরুভূমি। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? এই প্রশ্নগুলি দেখেন বিগত সালের পরীক্ষায় এসেছে, আর আপনারা বারবার ভুল করেছেন, বারবার ভুল করেছেন এই প্রশ্নগুলি। পারবেন না ইনশাল্লাহ? আমেনা আপু পারবেন? হ্যাঁ, পৃথিবীর সাহারা। তারপরে হচ্ছে আকলিমা লিমা, নীল অনুভূতি, তারপর হচ্ছে আলফি, অনেকে অ্যান্সার করেছেন। দেখি অ্যান্সার করেন। ঠিক আছে, এবার আসেন 4 নং প্রশ্ন। আমরা 4 নং প্রশ্নে একটু দেখি, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার 2020 লাভ করেন কে? স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার আজিজুর রহমান, ফেরদৌসী মজুমদার, নাকি কালীপদ দাস, নাকি জাফর ওয়াজেদ? এই প্রশ্নটা আপনাদের মুখস্থ রাখতে হবে না, জাস্ট একটু ধারণা রাখেন যে আজিজুর রহমান উনি হচ্ছেন
2020 সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তার মানে এই টপিকটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার এখান থেকে প্রশ্ন আসতে পারে। তার মানে পুরস্কার থেকে প্রশ্ন আসে। পুরস্কারের মধ্যে আপনি কোন কোন পুরস্কার পড়বেন? 1 নাম্বার যে পুরস্কারটা পড়বেন সেটা হচ্ছে নোবেল পুরস্কার। কারণ নোবেল পুরস্কার থেকে প্রশ্ন, যদি 100টা চাকরির পরীক্ষা নেয় এর মধ্যে 80টাতে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন থাকে। 2 নাম্বার আপনি শিখবেন বাংলা একাডেমি পুরস্কার। এই যে বাংলা একাডেমি পুরস্কার, এখান থেকে প্রশ্ন আসতে পারে। অথবা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার। ঠিক আছে, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার, এই 3টা পুরস্কার থেকে প্রশ্ন বেশি আসছে এই যাবৎকালে। এই কারণে আপনারা এখান থেকে গুরুত্ব সহকারে পড়তে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন বিগত সালের এই পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। আপনাদেরকে আরেকটা একটু ঘোষণা দিয়ে রাখি, আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের অনুরোধে, আপনাদের অনেক ভাই বোন অনুরোধ করেছেন যে আপনাদের এখানে নিবন্ধনের একটা কোর্স যদি চালু করতেন। আমরা আপনাদের অনুরোধের ভিত্তিতে আমরা একটা নিবন্ধনে 19তম নিবন্ধনের একটা কোর্স চালু করেছি। 19তম নিবন্ধন, এই যে 19তম নিবন্ধন, এখানে আমরা যে কোর্সটা চালু করেছি, এখানে অনেক ভাই বোন অলরেডি আমাদের সাথে যুক্ত হয়েছে। তো সেখানে আমরা শিডিউল ক্লাস শুরু করতে যাচ্ছি 2 দিন পর। শুরু হচ্ছে 19তম নিবন্ধন, একবারে নতুন, একবার নিউ। এখানে 1 নং লেকচার থেকেই ক্লাস শুরু করবো আমরা। 1 নং লেকচার, এখান থেকে মূলত আমাদের ক্লাসটা শুরু হবে। তারপর হচ্ছে 2 নং লেকচার, 3 নং লেকচার, এভাবে আমাদের ক্লাস হবে টোটাল 100 প্লাস আমাদের ক্লাস হবে 19তম নিবন্ধনে। তা আপনারা যারা 19তম নিবন্ধনে ভর্তি হতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে একটা ঠিকানা দিচ্ছি, 19তম নিবন্ধন। এখানে যদি আপনি ভর্তি হন, ভর্তি হলে আমরা আপনাকে কি কি দিব, যেমন এখানে 100 প্লাস ক্লাস হবে, 100টার উপরে এক্সাম হবে, সকল ক্লাসের রেকর্ড থাকবে, ক্লাসের পর আমরা ক্লাসে শেষ করে দিব। তো এখানে কি কি আমরা পড়াবো? এখানে পড়াবো হচ্ছে বাংলা বেসিক থেকে, ইংলিশ পড়াবো বেসিক থেকে, ম্যাথ পড়াবো বেসিক থেকে, জিকে পড়াবো বেসিক থেকে, ডেইলি সায়েন্স আমরা বেসিক ধরে ধরে পড়াবো। এই যে প্রত্যেকটা বিষয় আমরা পড়াচ্ছি, আমাদের এখানে টিচার খরচ আমরা ধরেছি 3000 টাকা। কিন্তু আপনাদের বেকার ভাই বোনদের কথা চিন্তা করে আমরা 3000 টাকা লাইভে নিচ্ছি না, আমরা নিচ্ছি হলো 1199 টাকা। এই লাইভ চলাকালীন সময় আমি যতক্ষণ পর্যন্ত ক্লাস নিব, 1199 টাকা এই নাম্বারে বিকাশ অথবা সেন্ড মানি করবেন, আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানায় 01767265758। এই নাম্বারে যদি আপনি টাকা পাঠিয়ে দেন, আমরা একটা সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করব, যেখানে আমরা শিডিউলটা আপনাকে দিয়ে দিব কোন সময় আমরা কখন ক্লাস নেব। ঠিক আছে? ইংলিশ নিবেন কোন স্যারের ক্লাস? ইংলিশ নিবেন সাইদুল স্যার, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিচার সাইদুল স্যার আপনাদের ক্লাসটা নেবেন। সাধারণ জ্ঞান হচ্ছে আমি গুণাগার আপনাদের সাথে আছি, বাংলার টিচার আছে, আমাদের তারপরে হচ্ছে ম্যাথের টিচার আছে, অসাধারণ এখানে টিচার আছে। সুতরাং আপনারা হতাশ হবেন না, এতটুকু নিশ্চিত থাকতে পারেন। তো দেখেন, আপনারা যারা যারা ভর্তি হবেন, আমি লাইভ চলাকালীন সময়ে আপনারা টাকা পাঠান, নো টেনশন, এই ক্লাসগুলো করতে থাকেন, ফ্রি ক্লাসগুলো সাথে যুক্ত থাকেন। আমি পরবর্তী প্রশ্নে যাব। আপনার প্রয়োজনে যারা যারা ভর্তি হবেন স্ক্রিনশট নিয়ে ফেলেন, আমি এই সামনে যাচ্ছি। দেখেন, পরের যে প্রশ্নটা পরীক্ষাতে এসেছে, 2019 সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে? দেখেন, এই যে সার্ক সাহিত্য পুরস্কারও আছে, কিন্তু এটা কে লাভ করেছিলেন 2019 সালে? তার মানে পুরস্কার থেকে দেখছেন প্রশ্ন আসে। তাহলে পুরস্কারটা পেয়েছিলেন যিনি, উনি হচ্ছেন অধ্যাপক আনিসুজ্জামান স্যার। তাহলে অধ্যাপক আনিসুজ্জামান তিনি হচ্ছেন এই পুরস্কারটা পেয়েছিলেন কত সালে? 2019 সালে। সাহিত্য পুরস্কার, সাহিত্য পুরস্কার কে দেয় বলেন? বাংলা একাডেমি। এই বাংলা একাডেমি পুরস্কারই হলো সাহিত্য পুরস্কার।
ঠিক আছে, হয় বাংলা একাডেমি পুরস্কার বা সাহিত্য পুরস্কার বা মুক্তিযুদ্ধ অথবা নোবেল পুরস্কার, এই পুরস্কার থেকে একটা প্রশ্ন আপনার থাকে। তারপরে আরেকটা প্রশ্ন আমরা দেখি কোন টপিক থেকে আসে। যেমন জনপদ থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। জনপদ, জন যোগ পদ, জনপদ। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম, সর্বপ্রাচীন জনপদের নাম কি? এই বাংলায় 16টির উপরে জনপদ ছিল। এই 16টার মধ্যে 1 নাম্বার বা প্রথম যে জনপদটি ছিল, এটা কি পুণ্ড নাকি তাম্রলিপ্তি, হরিকেল নাকি গৌর? গৌর একটি জনপদ, কিন্তু এত পুরানো না, তার আগে হরিকেল ছিল। হরিকেলের আগেও আরেকটি জনপদ ছিল যার নাম হলো পুণ্ড। কাটা কাটা হয়েছে, দেখেন তো। ইয়েস লেখেন, ইয়েস, ইয়েস হয়েছে। যারটা হয়েছে লিখবেন ইয়েস, যারটা হবে ইয়েস লিখবেন। তাইলে বাংলার প্রাচীন যে জনপদগুলো, এগুলো হচ্ছে কোথায়? এর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে পুন্ড্র বা পুন্ড্রবর্ধন, যেটা বগুড়াতে। আর হরিকেল কোথায়? এটা হচ্ছে সিলেটে। সিলেট প্লাস চট্টগ্রাম, এই যে সিলেট এবং চট্টগ্রাম এই অঞ্চলটাতে হচ্ছে হরিকেল। আর এই যে গৌর নামক যে জনপদ, গৌর নামে যে জনপদটা, এই জনপদটা কোথায়? এটা হচ্ছে পশ্চিমবঙ্গ প্লাস রাজশাহী, রংপুর। রাজশাহী এবং রংপুর, রাজশাহী এবং রংপুর এই অঞ্চলগুলোতে গৌর নামক জনপদের অবস্থান ছিল। তো এগুলো আমাদের পরীক্ষার মধ্যে আমরা আসতে দেখি, জনপদ থেকে 1 নাম্বার থাকে। আচ্ছা, তারপরে দেখি কি কি প্রশ্ন আসছে, কি কি প্রশ্ন আমাদের পরীক্ষাতে এসেছে, আবার একটু দেখে নেই। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত? কোন মূল জাতি গোষ্ঠীর? তার মানে দেখেন, এই যে বাঙালি ও জনপদ, এখান থেকে মানে প্রাচীন বাংলার ইতিহাসটা আপনি টপিক নির্ধারণ করুন কিভাবে? যেমন প্রাচীন বাংলার ইতিহাস। তাহলে এই প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে কি কি আছে? এখানে আছে জনপদ, এখানে আছে রাজবংশ, আবার প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে আছে সাহিত্য। ঠিক আছে, সাহিত্য কর্ম রয়েছে। তারপরে এখানে আছে কিছু বিখ্যাত ব্যক্তি অথবা পরিব্রাজক। তো এই যে টপিকটা, এখান থেকে আপনাদের অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, প্রাচীন বাংলা। তারপরে বাঙালি জাতির পরিচয়, এখানে আছে বাঙালি জাতির পরিচয়। তাহলে বাঙালি জাতির পরিচয় থেকে শুরু করে এই বিষয়গুলো আমরা পরীক্ষার মধ্যে আসতে দেখি। বলেন, বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত? নেগ্রিটু, দ্রাবিড়, ভোটোচিন নাকি অস্ট্রিক? এটা কোনটা হবে? নেগ্রিটু, দ্রাবিড়, ভোটোচিনীয় নাকি অস্ট্রিক? কোন জাতি থেকে? আচ্ছা, হ্যাঁ, দোকান থেকে যদি আপনি টাকা পাঠান, তাহলে এই যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারে পাঠাবেন। হ্যাঁ, 01767 265758, এই নাম্বারে হলো আপনি 1199 টাকা পাঠাবেন। হ্যাঁ, আমার লাইভ যতক্ষণ চলবে ততক্ষণ 1199 টাকা। লাইভ যদি কেটে যায় তখন আপনি 3000 টাকা পাঠাবেন। লাইভ চলাকালীন সময়ে মাত্র 1199 টাকা। এটা নগদ থেকে অথবা বিকাশ থেকে, নগদ অথবা বিকাশ থেকে সেন্ড মানি করবেন আপনি। ওকে, আমরা 19তম নিবন্ধনে আপনাকে যুক্ত করে দিব। আলাদা একটা পেজ আছে, আলাদা একটা সিক্রেট গ্রুপ আছে, ওখানে অ্যাড করে দিব। তাহলে বলেন, আমাদের সঠিক অ্যান্সার অলরেডি অনেক ভাই বোন দিয়ে ফেলেছেন, সেটা হচ্ছে অস্ট্রিক। তার মানে সঠিক হয়েছে আপনাদের। যারা যারা অস্ট্রিক দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। বাঙালি জাতির প্রধান অংশ যেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত সেটা হলো অস্ট্রিক। নেগ্রিটিভ, দ্রাবিড়, ভোটোচিনীয় এর মধ্যে কোনোটি নয়, সঠিক অ্যান্সার হবে অস্ট্রিক। অস্ট্রিক জাতি থেকে হচ্ছে বাঙালি জাতির উদ্ভব হয়েছে। হ্যাঁ, আমি আবারও স্মরণ করে দিচ্ছি, যারা যারা 19তম নিবন্ধনে যুক্ত হতে চান তাদের জন্য আমাদের একটা অফার চলছে। লাইভ চলাকালীন সময়ে 1199 টাকা, আর লাইভ কেটে গেলে 3000 টাকা। তাহলে লাইভ চলাকালীন সময় কত? 1199। লাইভ কেটে গেলে 3000 টাকা দিয়ে আপনাকে আমাদের সাথে যুক্ত হতে হবে। তা আমাদের যে নাম্বারটা দেয়া আছে 01767 265758, এই নাম্বারে
আপনি হচ্ছে টাকা পাঠায়া পেমেন্ট ডান লিখেন, টাকা পাঠায়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিলেই হবে, আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। আমাদের ফ্রি ক্লাস টাইমে আমরা কিছু অফার দিয়ে থাকি, তারই একটা অংশ 19তম নিবন্ধনের, যেহেতু আর মাত্র 2 দিন বাকি আছে আমাদের ক্লাস শুরু করা, 19তম নিবন্ধনে যারা ভর্তি হয়েছে আমাদের ভাই বোনরা, তাদের ক্লাসটা আমরা হলো 2 দিন পর অর্থাৎ 25 জানুয়ারি থেকে আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে সেখানে ক্লাসের শিডিউলটা দিয়ে দিব, আমরা কখন কখন ক্লাস নিব সেখানে বলে দিব। হ্যাঁ, আর যারা শুধু ইংলিশ করতে চান, শুধু ইংলিশ, তাদের জন্য আমরা কোর্স ফি নিয়েছি 1500 টাকা, কিন্তু লাইভ চলাকালীন সময় 1500 টাকা দিতে হবে না, 750 টাকা শুধু ইংলিশের জন্য। সেটা বাংলা, সেটা বিসিএস এর জন্য হোক, নিবন্ধনের জন্য হোক, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য হোক, বা যে কোনো চাকরির পরীক্ষার জন্য হোক। আপনি যদি যুক্ত হতে চান, যে ভাইয়া আমার ইংলিশটা বেসমেন্ট দরকার, ইংলিশের বেসিক শিখা দরকার, আমি ইংলিশে অনেক কাঁচা, তাইলে আপনি আর বসে থাকার কোনো চান্স নাই। 750 টাকাই এই কোর্সটা আপনি হচ্ছে নিচে দেওয়া নাম্বারে টাকা পাঠায়া আপনি স্ক্রিনশট দেন, আমরা আপনাকে অনলি ইংলিশ গ্রুপে অ্যাড করে দিচ্ছি। পরের প্রশ্ন আসি, পরের যে প্রশ্নটা দেখি অ্যান্সার করবেন। বিগ অ্যাপল কোন শহরের নাম? 16তম শিক্ষক নিবন্ধন। তার মানে বিভিন্ন শহরের যে প্রাচীন নাম অথবা কেন বিখ্যাত এগুলো আসে পরীক্ষার মধ্যে, আসে। যেমন বিগ অ্যাপল কোন শহরের নাম? শিকাগো নাকি ইসলামাবাদ, নিউ ইয়র্ক নাকি অপশন নাই? কে কে অ্যান্সার করতে পারবেন এটা? জি, সেন্ট মানি ডান লিখেছেন যারা যারা। 500 টাকা কি ভর্তি নেওয়া যাবে আমাকে? জি না ভাইয়া, আমরা তো অনেক কমিয়ে দিয়েছি, আপনি দেখেন এটা নামে মাত্র। এখানে 100টির উপরে ক্লাস হচ্ছে, 100টির উপরে, আপনি ভাবা যায়? আপনাদেরকে 100টি প্লাস 100টার উপরে আমরা এখানে ক্লাস নিচ্ছি। এখানে আমাদের অনেক খরচ আছে, যদিও অফলাইনে আসলে 1199 না, আপনি যদি 11,000 টাকা দিতেন ভর্তি করানো যেত না। ঠিক আছে, আর 100 ক্লাস তো কখনো নেওয়া সম্ভব ছিল না, কথা বুঝতে পেরেছেন? আর আপনারা সম্ভব না 100টা ক্লাস করবেন, 100টা পরীক্ষা দিবেন, সম্ভব? কিন্তু বাসায় বসে বসে অনলাইনে এই ক্লাসগুলো করতে পারছেন, আপনি লাইভ ক্লাসও করতে পারছেন, আবার একটা ক্লাস রেকর্ডও করতে পারছেন, কয়েকবার পর্যন্ত পরীক্ষা দিতে পারছেন আপনি। ঠিক আছে, সুতরাং এই জন্য কম দিয়েন না। একান্ত যদি আপনার কম থাকে, প্রয়োজনে আপনি নাম্বারে মেসেজ দিয়ে আপনি জানান যে ভাইয়া আমার একটু আর্থিক সমস্যা আছে, আমাকে কি করা যায়, দেখি আপনাকে তারপর ডিসকাউন্ট করে দেওয়া যায় কিনা। কারণ টাকার জন্য আপনি পড়বেন না, এটা হতে পারে না। আমাদের অনেক মেধাবীরা ঝরে যায় শুধু অর্থনৈতিক ব্যাপার স্যাপারের জন্য, অর্থের কাছে হেরে যায় তাদের মেধা। কিন্তু আমাদের এই পেজের মধ্যে আপনি যদি জানান আমাদেরকে যে ভাইয়া আসলে আমি নিডি, একবারে আমার নাই, তারপরেও আপনাকে আমরা হতাশ করব না, এতটুকু মাথায় রাখেন। তাহলে বিগ অ্যাপল কোন শহরের নাম? যারা যারা অ্যান্সার করে ফেলেছেন নিউ ইয়র্ক, তাদেরটাই সঠিক হয়েছে। তাহলে আমরা জানলাম হচ্ছে নিউ ইয়র্ক, এই শহরটা হচ্ছে, এটা যুক্তরাষ্ট্রে অবস্থিত, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর। এবং এই নিউ ইয়র্ককে বলা হয় কি? পৃথিবীর রাজধানী, তাই না? পৃথিবীর রাজধানী বলা হয় নিউ ইয়র্ক শহরকে, পৃথিবীর রাজধানী বলা হয় নিউ ইয়র্ক শহরকে। আবার এরকম পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে যুক্তরাষ্ট্রের রাজধানী কোনটি? পৃথিবীর রাজধানী যদি নিউ ইয়র্ক হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী কোনটি? সবাই দিয়ে আসে নিউ ইয়র্ক। অথচ যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসিতে। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের রাজধানী কোথায় বলেন? ওয়াশিংটন ডিসিতে। তো এই হচ্ছে মানে কিছু কিছু জায়গাতে আমাদেরকে কনফিউজড করে দেয়। তাইলে পরের প্রশ্নে আমরা দেখি কি আছে। 9 নং প্রশ্ন, কোনটি স্থানীয় সরকার না? স্থানীয় সরকারের কিছু শাখা আছে, যেমন উপজেলা পরিষদ, এটা স্থানীয় সরকারের অধীনে পড়ে। তারপর হচ্ছে পৌরসভা স্থানীয় সরকারের অধীনে পড়ে। সিটি কর্পোরেশন এটা স্থানীয় সরকারের অধীনস্থ বিভাগ। কিন্তু এখানে বলেছে 9, তাহলে 9 কোনটা? পল্লী বিদ্যুৎ। আচ্ছা, তাহলে অ্যান্সার কি টিক চিহ্ন হবে? টিক চিহ্ন হবে পল্লী বিদ্যুতে, আর সবগুলো স্থানীয় সরকারেরই অংশ। দেখেন ক্লিয়ার কিনা? যে স্থানীয় সরকারের অধীনস্থ হচ্ছে উপজেলা পরিষদ, যে উপজেলা পরিষদে চেয়ারম্যান থাকেন, ভাইস চেয়ারম্যান থাকবেন, মহিলা ভাইস চেয়ারম্যান একজন, পুরুষ ভাইস চেয়ারম্যান আরেকজন।
আবার পৌরসভার মধ্যে মেয়র থাকে, আবার পৌরসভার কিছু ওয়ার্ড থাকে, ওয়ার্ডের যারা প্রধান তাদেরকে বলা হয় কাউন্সিলর, পৌরসভার যিনি প্রধান থাকেন সিটি মেয়র বলা হয়, তাকে মেয়র বলা হয়, পৌর মেয়র। আবার সিটি কর্পোরেশন, এটা কিন্তু স্থানীয় সরকারের অধীনস্থ একটি বিভাগ। সিটি কর্পোরেশনের প্রধানকেও কি বলা হয়? মেয়র বলা হয়। সিটি কর্পোরেশন গঠিত হয় ওয়ার্ড ওয়ার্ড নিয়ে, ছোট ছোট ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তাহলে স্থানীয় সরকার 9 কোনটি? উত্তর হবে পল্লী বিদ্যুৎ। কারটা হয়েছে বলেন? দেখেন, আলহামদুলিল্লাহ, ডান। আলহামদুলিল্লাহ লিখে ফেলেন, আলহামদুলিল্লাহ, ডান। গুড 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 গুড। তাহলে পরের প্রশ্ন, পরের প্রশ্ন। আচ্ছা, আমার সময় কিন্তু আর বেশি নেই। যতক্ষণ পর্যন্ত আমি ক্লাসের মধ্যে আছি ততক্ষণ পর্যন্ত আমার এই অফারটি। আমি ক্লাস থেকে বের হলেই আপনারা কিন্তু 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আমি ক্লাস চলাকালীন সময়ে যারা ভর্তি হবে 19তম নিবন্ধনে, সম্পূর্ণ কোর্সে আপনাকে আর 1 টাকাও দিতে হবে না, জাস্ট 1199 টাকা লাইভ চলাকালীন। 1199 টাকা বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করে দিবেন 01767265758। এই নাম্বারে আপনি পাঠালে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আসেন, লিখা আছে সংগ্রাম ও প্রত্যাশা কি? বাংলাদেশ বিমান বাহিনীর 2টি যুদ্ধ বিমান, নাকি পাখির প্রজাতি, নাকি নৌবাহিনীর 2টি যুদ্ধ বিমান, নাকি ধানের প্রজাতি? মনে রাখবেন, এগুলো আসলে বিমানের নাম, তবে পাখি বা ধান বলতে আসলে কিচ্ছুই না। এই সংগ্রাম এবং প্রত্যাশা এটা কি? অনেকে কিন্তু ধান দিয়েছেন, প্রত্যাশা, অন্বেষা, যেহেতু দোয়েল, এগুলোর সাথে সামঞ্জস্য মনে কইরা সবাই ধান দিয়ে আসছে। আসলে সঠিক অ্যান্সার যেটা, সঠিক অ্যান্সার কোনটা বলেন? বাংলাদেশ, বাংলাদেশ নৌবাহিনীর 2টি যুদ্ধ জাহাজ, এই যে এটা বাংলাদেশ নৌবাহিনীর 2টি যুদ্ধ জাহাজের নামই হলো সংগ্রাম এবং প্রত্যাশা। সংগ্রাম এবং প্রত্যাশা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন যাদেরটা হয়েছে আলহামদুলিল্লাহ, ডান হয়েছে। পারবেন না এখন এগুলো আসলে? ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ পারবেন আপনারা। তারপরে আমরা এগুলো টপিক ধরে ধরে পড়াবো, টপিক ধরে ধরে আপনাকে পড়াবো। বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান একবার মূল থেকে পড়াবো, প্রথম থেকে শুরু করবো। আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু আমরা একবার সূচনা থেকে আপনাকে পড়াচ্ছি। তারপরে দেখেন আরেকটা প্রশ্ন, সেটা হলো, হ্যাঁ ভাই ভর্তি হতে থাকেন, নো টেনশন। যারা ভর্তি হবেন তাদের ক্লাসে একটু 2-1টা প্রশ্ন ছুটে গেলে কোনো সমস্যা নেই, আপনাকে ভর্তি হয়ে নেন। কারণ অফার চলে গেলে আপনাকে 3000 টাকা দিতে হচ্ছে। ঠিক আছে, অফার চলে গেলে 3000 টাকা দিতে হবে। আচ্ছা, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফ মানে হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা মূলত ব্রেটন উড সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল 1944-এ। তো এটার সাথে সাথে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকও প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক, এই 2টি সদর দপ্তর কোথায়? এই 2টার সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের যে রাজধানী সেখানে। তাহলে যুক্তরাষ্ট্রের রাজধানী কোথায়? ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী। ঠিক আছে, আমার অফারটা আর জাস্ট 5 মিনিট চলবে। আমার অফারটা চলবে হচ্ছে জাস্ট কত মিনিট বললাম? জাস্ট 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে যারা ভর্তি হবেন দ্রুত ভর্তি হয়ে যান। আমরা কি কি পড়াবো বলছিলাম? বাংলা, ইংলিশ, জিকে, তারপর হচ্ছে ম্যাথ, ডেইলি সায়েন্স, এগুলা বেসিক থেকে আপনাকে পড়াবো। যারা যারা ভর্তি হবেন, এই যে নিচে যে নাম্বারটা দেয়া আছে, এই নাম্বারে আপনি হচ্ছে এই মুহূর্তে 1199 টাকা দিবেন। 3000 টাকা দরকার নেই, কিন্তু আমার এই 5 মিনিট চলে গেলে, অর্থাৎ লাইভ কেটে দিলে আপনাকে 3000 টাকা দিতে হচ্ছে। আপনি টাকা পাঠায়া লিখবেন পেমেন্ট ডান, পেমেন্ট ডান। আবার কেউ যদি রকেটে পাঠাতে চান, এই যে নাম্বার, রকেট নাম্বার দেয়া আছে 01515265836, এই নাম্বারে রকেটেও পাঠাতে পারেন। আর যারা শুধু ইংলিশের জন্য ভর্তি হবেন তাদের জন্য 1500 টাকা এখন দিতে হচ্ছে না, এখন দিতে হচ্ছে মাত্র 750 টাকা। এই 750 টাকা দিয়ে আপনি শুধু ইংলিশে ভর্তি হতে পারেন।